প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সিসিইআর মডেল কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ হিসাব বিজ্ঞান পরিচিতি নিয়ে আলোচনা করব। আমরা দিনাজপুর বোর্ড 2019-এর 3 নং প্রশ্নটি আজকে সমাধান করব। চলো প্রশ্নটি দেখি। আলতাফ 2018 সালের 1 মে যন্ত্রপাতি 90,000 টাকা, আসবাবপত্র 80,000 টাকা, নগদ 70,000 টাকা এবং 35,000 টাকার ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন। মে মাসে তার অন্যান্য লেনদেনগুলো হলো 2 ক্রয় নগদ 25,000 টাকা এবং বাকিতে 40,000 টাকা, মে 4 বিক্রয় নগদে 55,000 টাকা এবং বাকিতে 90,000 টাকা, মে 8 বাকিতে আসবাবপত্র ক্রয় 56,000 টাকা, মে 12 সাপ্লাইস ক্রয় 7,000 টাকা, মে 15 বেতন প্রদান 40,000 টাকা, মে 20 বিজ্ঞাপন বাবদ নগদ পরিশোধ 15,000 টাকা, মে 25 নিজ প্রয়োজনে কারবার হতে নগদ উত্তোলন 8,000 টাকা, নগদ উত্তোলন 8,000 টাকা, প্রদেয় হিসাবের অর্থ পরিশোধ 20,000 টাকা। এই হচ্ছে তার লেনদেনগুলো। আমাদের প্রশ্নে যা চেয়েছে, কতে চেয়েছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়, খতে 2, 4, 20 এবং 25 তারিখের লেনদেনগুলোর আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিভাগ দেখাও, গতে হচ্ছে 1, 8, 12, 31 তারিখের লেনদেনগুলো দিয়ে টেবুলার ছকে হিসাব সমীকরণ প্রভাব দেখাও। তোমরা দেখতে পাচ্ছ কতে ওরা যা চেয়েছে তা হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ, প্রারম্ভিক মূলধন এর পরিমাণ। প্রারম্ভিক মূলধনের পরিমাণ মানে হচ্ছে বছরের প্রথম দিক দিয়ে যখন মালিক কারবারটা শুরু করে, বছরের প্রথম দিক দিয়ে তখন যেই সম্পদগুলো নিয়ে আসে সেগুলোকে প্রারম্ভিক মূলধন বলে। আমরা একটা ঘর করতে পারি, ঘরটা বিভিন্নভাবে করা যায়। সংক্ষিপ্তভাবে তারিখ, বিবরণ, টাকা, তারিখ, বিবরণ আর হচ্ছে টাকা। তাহলে আমরা প্রারম্ভিক মূলধন নিয়ে আলোচনা করতেছিলাম। প্রারম্ভিক মূলধন মানে হচ্ছে বছরের প্রথমে যেই জিনিসগুলো নিয়ে মালিক কারবার ব্যবসা শুরু করেছে। তোরা আলতাফ 2018-এর 1 মে, দেখো 1 মে যন্ত্রপাতি 90,000 টাকা, আসবাবপত্র 80,000 টাকা আর হচ্ছে নগদ 70,000 টাকা এবং 35,000 টাকা ঋণ কিন্তু প্রারম্ভিক মূলধনে আসবে না। যদি আসে তাহলে এটা যোগ করতে হবে নগদের সাথে, আবার বাদ দিতে হবে। তোমরা এই ঝামেলা না করে ঋণ ব্যতীত বাকি যে বিষয়গুলো আছে, এটা কত 2018 মে 1 কী নিয়ে আসছো? যন্ত্রপাতি কত টাকা নিয়ে আসছো? 80,000 টাকা যন্ত্রপাতি নিয়ে আসছো। তারপর কি নিয়ে আসছো? নগদ নিয়ে আসছো, আসবাবপত্র নিয়ে আসছো। আসবাবপত্র নিয়ে আসছো কত টাকার? আসবাবপত্র নিয়ে আসছো 80,000 টাকার, এটা 90,000 টাকা। আসবাবপত্র নিয়ে আসছো 80,000 টাকার। আর কি নিয়ে আসছো? নগদ নিয়ে আসছো কত টাকার? 70,000 টাকার। হ্যাঁ, তাহলে 1,50,000 আর হচ্ছে 90, না 2,40,000 টাকা। 2,40,000 টাকার সম্পত্তি নিয়ে ব্যবসা শুরু করেছিল। এইটাই হচ্ছে তোমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, তারপরে এখন আমরা খ নাম্বারে চলে যাব। খ প্রারম্ভিক মূলধনের পরিমাণ এটাই। খতে তোমরা দেখতে পাচ্ছ 2, 4, 20, 25 তারিখের লেনদেনগুলো আধুনিক পদ্ধতির শ্রেণীবিভাগ দেখাও। শ্রেণীবিভাগ দেখাইতে বলতে যে আমরা হিসাব সমীকরণ পড়ছি, সম্পত্তি সমান দায় যোগ মালিকানা সত্য মধ্যে আয় ব্যয় উত্তোলন থাকে, এই বিষয়গুলো আমরা এখন দেখাবো জাবেদা করার মাধ্যমে। তাহলে এটা কি চাইছে? খ চাইছে হচ্ছে আধুনিক পদ্ধতির শ্রেণীবিভাগ দেখাও। আমি একটা ঘর কাটি, এই যে ঘর চাইছে শ্রেণীবিভাগ। আগে এই শ্রেণীবিভাগের ঘরটা দিলাম, তারপরে ওরা চাইছে লেনদেনগুলো, তারপর তেমন কিছু নাই, তারিখ দিব আর হচ্ছে তোমার হিসাবের নাম। তাহলে এটা তারিখ, হিসাবের নাম আর হচ্ছে শ্রেণীবিভাগ। এই তাহলে এটা উপরে লিখতে পারি আমরা চাইলে। খ
আধুনিক পদ্ধতি শ্রেণীবিভাগ দেখানো হলো। আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিভাগ দেখানো হলো। দেখে দেখে লিখবা যার প্রশ্নে আছে। শ্রেণী বিভাগ দেখানো হলো। আচ্ছা, তাহলে কত তারিখ বলছে ওরা? 2/4/2025। তাহলে মে 2 তারিখে কী বলছিল ওরা? ক্রয় নগদ 25,000 টাকা এবং বাকিতে 40,000 টাকা। আমরা জানি ক্রয় একটা ব্যয়, তাহলে ক্রয় ডেবিট হবে। আর নগদও করছে, বাকিতেও করছে, নগদান ক্রেডিট এবং পাওনাদার ক্রেডিট। এই হচ্ছে আমাদের জাবেদা। আচ্ছা, তারপর মে 2 এর পরে মে 4 জাবেদাগুলো আগে করে নিচ্ছি। মে 4 কি বলছে? নগদে বিক্রয় এবং বাকিতে বিক্রয়। তাহলে নগদান ডেবিট, দেনাদার ডেবিট, আর হচ্ছে বিক্রয় ক্রেডিট, তাই না? খুব সহজ কিন্তু, বিক্রয় ক্রেডিট। মে 4 পর আছে মে 20। মে 20 কি বলছে? বিজ্ঞাপন বাবদ নগদ পরিশোধ। তাহলে বিজ্ঞাপন ডেবিট, নগদান ক্রেডিট। বিজ্ঞাপন ডেবিট আর হচ্ছে নগদান ক্রেডিট। তারপর বিষয়ের পরে বলছে 25 কি বলছে? নিজ প্রয়োজনে কারবার হতে নগদ উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। আর হচ্ছে নগদান ক্রেডিট। এই হচ্ছে আমাদের জাবেদাগুলো, তাই তো? প্রয়োজন নাই, থাকুক এটা। তাহলে আমরা এখন আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিভাগ নির্ণয় করব। তোমরা কিন্তু সবাই প্রথম লেকচারে দেখছো যে হিসাব সমীকরণের বিভিন্ন উপাদানের মধ্যে উপাদানগুলো ছিল সম্পত্তি সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, আর মালিকানা সূত্রের মধ্যে ছিল আয় ব্যয় উত্তোলন মূলধন। তাহলে আমরা ওই সেন্সে এই যে ক্রয় একটা ব্যয়, এটা ব্যয় লিখলাম। নগদ এটা সম্পদ, পাওনাদার একটা দায়। শ্রেণীবিভাগ দেখাচ্ছি। নগদ সম্পদ, দেনাদার সম্পদ, বিক্রয় একটা আয়, হ্যাঁ। তারপর বিজ্ঞাপন এটা একটা ব্যয়, নগদ সম্পদ, উত্তোলন এটা মালিকানা সত্ত্ব লিখলে বেটার হয়, মালিকানা সত্ত্ব। আর হচ্ছে নগদান সম্পদ। এই হচ্ছে আমাদের শ্রেণীবিভাগগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা মুছে ফেললাম। এরপর আমরা গতে চলে যাব। গতে বলছে 1, 8, 12, 31 তারিখের লেনদেনগুলো দিয়ে টেবুলার ছকে হিসাব সমীকরণের প্রভাব দেখাও। এর আগে একটা ক্লাসে, মানে এর আগের লেকচারটাতে তোমরা কিন্তু এরকম একটা অঙ্ক দেখেছো। আজকে অঙ্কটা আবার দেখবা। তোমরা জানো একটি ঘর কাটতে হয়। ঘরটি এমন হয়, জায়গা কম আছে, যাই হোক, আমি এখানে এই যে এরকম একটা ঘর কাটবো আমরা। প্রথমেই তারিখ থাকে, তোমরা জানো। এইটার এই যে গ নাম্বারটা আমি এইখানে লিখলাম, আর এইখানে তোমরা লিখে নিবা টেবুলার ছকে হিসাব সমীকরণের প্রভাব। আচ্ছা, শর্ট করে লিখে দিই আমি, টেবুলার ছকে হিসাব সমীকরণের প্রভাব, হিসাব সমীকরণের প্রভাব। হ্যাঁ, তোমরা একটু বড় সড়ো করে লিখে নিও, আমি শর্টকাটে করলাম। আচ্ছা, এটা সুন্দর করে আবার এঁকে দিচ্ছি। তোমরা এটা সুন্দর করে, আমি এই পাশে যাচ্ছি, তোমরা একটু বুঝে নিও। বাঁকা তারা হতে পারে।
সবার প্রথমে একটা তারিখ দিবা, তারিখ, তারপর সবার শেষে মন্তব্য দিবা। আর মন্তব্য দেওয়ার পরে যে মাঝখানটা আছে না, এইখানটা একটা দাগ দিয়ে দিব, এরকম একটা দাগ দিয়ে দিব মাঝখান দিয়ে। ওকে, আচ্ছা। তারপরে এরকম একটা সমান সমান চিহ্ন দিবা, এই যে একটা আর এই যে একটা, হ্যাঁ, এরকম সমান সমান চিহ্ন দিব। তাহলে এখানে থাকবে কি তারিখ, এখানে এই যে এই অংশটা কিন্তু হিসাব সমীকরণটা, অর্থাৎ সম্পত্তি সমান সমান দায় যোগ মালিকানা সত্য, মালিকানা সত্য। আর এই পাশটা হচ্ছে মন্তব্য, তারিখ, সম্পত্তি সমান সমান দায় যোগ মালিকানা সত্য আর মন্তব্য। এবার আমরা আমাদের যে তারিখগুলো বলছে সেই তারিখগুলো থেকে সম্পত্তি এবং দায়গুলো এখানে ফাইন্ড আউট করে নিয়ে আসবো। 1 তারিখে বলছে যে 1 তারিখেরটা বলছে না, 1 তারিখে কী আছে, যন্ত্রপাতি, আসবাবপত্র, নগদ, 3টা সম্পত্তি আছে। তাহলে আমি এখানে লিখি নগদ, আসবাবপত্র এবং যন্ত্রপাতি আছে, যন্ত্রপাতি, যন্ত্রপাতি, আসবাবপত্র, আসবাবপত্র লিখলাম। আর কি ছিল, ঋণ ছিল, ঋণটা এখানে লিখলাম, ঋণ। আর হচ্ছে মূলধন থাকে, মূলধনটা সবার শেষে এখানটা দিবা, মূলধন। তাহলে আমরা যা পাইছি এটা পাইলাম। তারপরে বলছে 8 তারিখে, 8 তারিখ হচ্ছে বাকিতে আসবাবপত্র ক্রয়। তাহলে আসবাবপত্র ডেবিট, পাওনাদার ক্রেডিট, এখানে একটা পাওনাদার সৃষ্টি হয়েছে, পাওনাদারটা কিন্তু দায়, আমি এখানে লিখলাম পাওনাদার। আচ্ছা, তারপরে আসতে হলো 12 তারিখ, 12 তারিখে বলছে সাপ্লাইজ ক্রয়, সাপ্লাইজটা সম্পত্তি, সাপ্লাইজটা এখানে লিখলাম আমি সাপ্লাইজ, সম্পত্তি। আচ্ছা, তারপরে সাপ্লাইজ ডেবিট, নগদান ক্রেডিট। তারপরে 12 তারিখের পর বলছে 31 তারিখ, নিজ প্রয়োজনে 31 তারিখ, প্রদীয় হিসাবের অর্থ প্রসূতি, প্রদীয় হিসাবের পাওনা একই রকম, তাহলে প্রদীয় পাওনা ডেবিট আর নগদান ক্রেডিট। তাহলে আমরা এই কয়টা দিয়েই করতে পারবো। তাহলে এই যে একটা ঘর, এই যে একটা ঘর, এই যে একটা ঘর, আমি ঘরগুলো কিন্তু এই জাবেদার যে সম্পত্তি সেই সম্পত্তিগুলো এখানে লিখছি, জাবেদার থেকে যে দায় ও মালিকানা সত্য পাইছি সেগুলো এখানে লিখছি। তোমরা কিন্তু জাবেদার থেকে নিয়ে আসতে হবে এগুলা। আচ্ছা, তাহলে এখানে খুব সহজ একটা অঙ্ক। এর আগে একটা জিনিস মনে রাখবা, প্রায়ই তোমরা 90-এর এই অঙ্কটা কিন্তু ভুল করছো। একটা জিনিস খেয়াল করবা, যদি এই সম্পত্তির অংশটুকু, মানে এই যে এই পার্টটা, এই সম্পদ, এই সম্পদের অংশটার মধ্যে তোমরা খেয়াল রাখবা, যদি এই বিষয়গুলা ডেবিট হয় তাহলে এটা যোগ হবে, আর যদি এই বিষয়গুলা ক্রেডিট হয় তাহলে বিয়োগ হবে। আমি দেখাবো, এক্সাম্পলটা দেখাবো। আর দায় ও মালিকানা সত্ত্বর ক্ষেত্রে, মালিকানা সত্ত্বর ক্ষেত্রে যদি এই বিষয়গুলা ক্রেডিট হয়, ক্রেডিট, হ্যাঁ, তাহলে আমরা যোগ করবো, আর যদি ডেবিট হয় তাহলে এটা আমরা বিয়োগ করব। ওকে, আসো তাহলে 1 তারিখে দেখি কি কি আছে। 1 তারিখে এটা কি, মে 1, মে 1 তারিখে যন্ত্রপাতি, আসবাবপত্র, নগদ, না, তাহলে নগদ কত আছে, 70,000 টাকা, এটা কিন্তু ডেবিট আছে, আমরা যোগ করব। তারপরে আছে যন্ত্রপাতি, যন্ত্রপাতি আছে 90,000 টাকা, এটাও কিন্তু আমরা যোগ করব, ডেবিট আছে। আসবাবপত্র আছে হচ্ছে আসবাবপত্র আছে কত, 80,000, হ্যাঁ, নগদ 70,000, যন্ত্রপাতি 90,000, আসবাবপত্র 80,000। আর ছিল ঋণ, ঋণ আমরা এখানে 35,000 টাকা ক্রেডিট করব ঋণ, কারণ ঋণ ক্রেডিট হলে যোগ হয়, আর এই ঋণের টাকাটা নগদের সাথে যোগ হয়ে যায়, তাহলে 70 আর 35 1,05,000 হয়ে যাবে, 1,05,000। ওই নগদের টাকা যোগ করে নিলাম। আর হচ্ছে মূলধন, না, তাহলে মূলধন কত ছিল, 2,40,000 বেবি, 1.5 লাখ আর 2,40,000 মূলধন ছিল, 2,40,000 এটা মূলধন। প্রথমটা গেল মে 1, মে 1-এর পর হচ্ছে 8 তারিখে কী বলছে, 8 তারিখে বলছিল বাকিতে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় করছিল, তাহলে আসবাবপত্র তো বাড়বে, এই যে আসবাবপত্র বাড়লো 56,000, কারণ তুমি জানো যে এই বিষয়গুলো ডেবিট হলে যোগ হবে। আর বাকিতে কিনছিল তাহলে পাওনাদার সৃষ্টি হবে, পাওনাদার কিন্তু ক্রেডিট হয়েছে, তাহলে এখানেও কিন্তু পাওনাদার বৃদ্ধি পাবে 56,000। ওকে, গেল এটা। আচ্ছা, তারপরে 8-এর পরে কত বলছে ওরা, 8-এর পরে বলছে হচ্ছে 12 তারিখ, 12 তারিখ কী করছে, সাপ্লাইজ ক্রয় করছো, সাপ্লাইজ ক্রয় করলে সাপ্লাইজ সম্পত্তি এটা আসছে 7,000 টাকার সাপ্লাইজ ক্রয় করছো, আর নগদে ক্রয় করছো, তাহলে নগদ টাকা চলে যাবে, নগদান ক্রেডিট হয়েছে এখানে, এই যে নগদান কমা দিলাম। 12-এর পরে কত আছে, 12-এর পরে আছে হচ্ছে 31, 31-এ প্রদীয় হিসাবের অর্থ পরিশোধ, মানে পাওনাদারের অর্থ পরিশোধ করছো, তাহলে পাওনাদারের অর্থ পরিশোধ করলে পাওনাদার ডেবিট, নগদান ক্রেডিট। পাওনাদার ছিল কত টাকা, 20,000 টাকা, তাহলে 20,000 টাকা পরিশোধ করে দিলাম, পাওনাদার ডেবিট হয়েছে, এটা যোগ করে, এটা বিয়োগ হবে, আর নগদান ক্রেডিট হয়েছে, এটাও বিয়োগ হবে।
তাহলে এই হচ্ছে আমাদের লেনদেনগুলা, এই হচ্ছে আমাদের লেনদেনগুলা। তাহলে আর বেশি অল্প সময় লাগবে, আর বেশি সময় লাগবে না। তাহলে এখানে এখন যোগ বিয়োগের কাজ। হ্যাঁ, তাহলে আসলে আমরা যোগ বিয়োগ করি। এখানে 35,000 যা আছে তাই থাকলো। এইখানে 56 থেকে ওদের 36,000 টাকা, 36,000। এখানে 2,40,000। আচ্ছা 2,40,000। এখানে 7,000 থাকবে। আচ্ছা এইখানে 56 আর হচ্ছে আসবাবপত্র 80,000 না, তাহলে হচ্ছে 1,36,000 টাকা, 1,36,000। এখানে 90,000 থাকবে, এখানে 90,000 থাকবে। এখানে 1,05,000 বাদ দিলে 85,000, 85 থেকে 7 বাদ দিল গিয়া তোমার 85 থেকে 7 বাদ দিল গিয়া 78,000। আচ্ছা তাহলে যোগ করে দেখা যাক। 78,000, 90,000 আর হলো 1,36,000, 1,36,000 আর হচ্ছে তোমার 7,000। এখানে আসছিল 3,11,000, 3,11,000। আর এখানে আসতেছিল 35,000 আর হচ্ছে তোমার 36,000 আর হচ্ছে 2,40,000, 3,11,000, 3,11,000। এটা ক্লোজ, এই 3,11,000 এটাও ক্লোজ। দুই পাশ কিন্তু মিলে যাবে এরকম। হ্যাঁ, দুই পাশ মিলে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা যখন ক্লাসটা দেওয়া হয় তখন তো আমরা থাকি, তোমরা প্রবলেম থাকলে প্রশ্ন করবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।